সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি ডাক্তার আবু সাইদ, হোমিও ডাইজেস্টের টিউটোরিয়াল সেকশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি ডিএসএমএস কোর্সের দ্বিতীয় বর্ষের হোমিওপ্যাথিক ফার্মাসি থেকে একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ড্রাগ প্রুভিং অফ হোমিওপ্যাথি, হোমিওপ্যাথির ঔষধ পরীক্ষণ পদ্ধতি, সেই বিষয়টি নিয়ে। হোমিওপ্যাথির মৌলিক বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে ড্রাগ প্রুভিং বা ঔষধ পরীক্ষণের বিষয়টি। ড্রাগ প্রুভিং সম্পর্কে যদি আমাদের স্বচ্ছ ধারণা না থাকে, ভালো ধারণা না থাকে, তাহলে ঔষধ সম্পর্কেও আমাদের ধারণা স্বচ্ছ হবে না। ঔষধ সম্পর্কে যদি আমাদের ধারণা স্বচ্ছ না থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের চিকিৎসা ক্ষেত্রে এবং ঔষধ প্রয়োগ ক্ষেত্রে ভুলভাবে ঔষধ প্রয়োগ করব, যার ফলে আমরা রোগ আরোগ্য করতে সক্ষম হব না। এজন্যই মহাত্মা হ্যানিম্যানের কাছে মানবজাতি বিভিন্ন দিক থেকে কৃতজ্ঞ। এই বহুবিধ কল্যাণের একটি হচ্ছে সায়েন্টিফিক ও বাস্তবধর্মী উপায়ে ঔষধের প্রুভিং বিষয়ে ধারণা এবং এর প্রয়োগ বিষয়ে একটি পূর্ণাঙ্গ চিত্র তিনি মানবজাতির সামনে তুলে ধরেছেন, যা ইতোপূর্বে আর কেউই এমনভাবে এই বিষয়টিকে তুলে ধরেনি। বরং পূর্ব থেকে বিভিন্ন ধরনের ভুল ধারণা এই ক্ষেত্রটিকে আচ্ছন্ন করে আছে এবং চলমান রয়েছে। যেমন প্রচলিত ধারায় কোনো ঔষধকে প্রুভিং করলে সেটি বিভিন্ন ইতর প্রাণীর দেহে প্রয়োগ করা হয়, কিন্তু মানুষকে প্রাণীর দেহের সাথে তুলনা করা চলে না। বিভিন্ন দিক থেকে মানুষ প্রকৃতিতে এক অনন্য সৃষ্টি এবং মানুষ তার চলমান ক্ষেত্রের বিভিন্ন বিষয়কে উপযুক্ত শব্দ বা আবেগীয় বিষয়কে সঠিক ভাবের মাধ্যমে প্রকাশ করতে পারে, যা অন্য কোনো প্রাণী পারে না। এবং দেহের কাঠামোগত দিক থেকেও রয়েছে একটি বিস্তর ফারাক। কিন্তু চিকিৎসা ব্যবস্থার মতো এত গুরুত্বপূর্ণ ভূমিক্ষেত্রে কেমন করে এমন অবিবেচনার কাজ চলে আসছে, যা সত্যি ভাবার বিষয়। কিভাবে মানুষের দেহে প্রয়োগকৃত ঔষধকে ইতর প্রাণীর দেহে প্রয়োগ করে প্রুভিং করে সেগুলো মানুষের রোগের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, এই বিষয়টি তো চিন্তাশীল মানুষদের বোধশক্তিতে অধরা থাকার কথা। কিন্তু সেই বিষয়টি আজও চলমান রয়েছে, আজও সমান তালে চলছে। এখানে যদি আমরা কিছু বিষয় নিয়ে একটু চিন্তা করি, একটু ভাবি, তাহলে এই বিষয়টির অসারতা কিন্তু আমাদের সামনে অত্যন্ত সুস্পষ্ট হয়ে যায়। একটি ঔষধ প্রুভিংয়ের কথাই ধরুন। একটি ঔষধের কার্যকারিতা জানার জন্য একটি ইঁদুরকে বেছে নিলেন আর একটি সুস্থ মানুষকে বেছে নিলেন। এখন ইঁদুরের শরীরেও সেই ঔষধটি প্রয়োগ করলেন এবং মানুষের দেহেও সেই ঔষধটি প্রয়োগ করলেন। যদি আমরা মানুষের ক্ষেত্রটিকে আগে বিবেচনা করি, তাহলে কি হয়? মানুষের শরীরে এই ঔষধটি প্রয়োগ করার পর দেখা যাচ্ছে যা তার শরীরে মনে আগে ছিল না, এই ঔষধটি প্রয়োগ করার ফলে তার ভিতরে এমন কিছু প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানুষের দেহে রয়েছে বিভিন্ন স্তর, তার মানসিক স্তর রয়েছে, তার ফাংশনাল লেভেল রয়েছে, তার আরও অনেক লেভেল রয়েছে এবং সর্বশেষে যে লেভেলটি রয়েছে সেটি হচ্ছে অর্গানিক লেভেল। দেখা যাচ্ছে এই ঔষধটি প্রয়োগ করার পর তার শরীরের বিভিন্ন জায়গায় ফুলে উঠেছে এবং লাল হয়ে উঠেছে। প্রুভারকারী বা প্রুভিংকারী যদি এটি নাও বলে, তাও কিন্তু আমরা তার দেহের দিকে তাকিয়ে আমরা বুঝতে পারছি যে এই ওষুধটি প্রয়োগের পরে তার শরীরে বিভিন্ন জায়গায় ফুলে উঠেছে এবং সেই জায়গাগুলো লাল হয়ে গেছে। এই বিষয়গুলো আমরা কিন্তু বুঝতে পারছি। এগুলো হচ্ছে অবজেক্টিভ। এগুলো পরীক্ষক যদি নিজে নাও বলেন, তাও কিন্তু আমরা এটি বুঝতে পারছি। কিন্তু এমন কিছু বিষয় রয়েছে যেগুলো প্রুভার না বললে সেই বিষয়গুলো অব্যক্ত থেকে যায়। যেমন তার শরীরে ঔষধ প্রয়োগ করার পর থেকেই তার মাথার ডান দিকে এক ধরনের স্টিচিং পেইন শুরু হয়েছে। এই বিষয়গুলো কিন্তু আপনি প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে বুঝতে পারবেন না, বাইরে থেকেও দেখা যাবে না। এই বিষয়টি যখন পেশেন্ট আপনাকে অবহিত করবে, তখনই কেবল আপনি বুঝতে পারবেন যে তার ভিতরে এরকম একটা গড়বড় তৈরি হয়েছে, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে। এটি হচ্ছে সাবজেক্টিভ বিষয়। এই সাবজেক্টিভ বিষয়গুলো, এরকম অসংখ্য সাবজেক্টিভ বিষয় তার ভিতরে ঘটতে পারে, যেগুলো আসলে প্যাথোলজিক্যাল টেস্টের ধরাছোঁয়ার বাইরে থাকে এবং বাইরে থেকে বোঝা যায় না, অব্যক্ত থেকে যায়। এই বিষয়গুলো কিন্তু পেশেন্ট যতক্ষণ না বলবে ততক্ষণ আপনি বুঝতে পারবেন না। এই যে একটি বিষয়, এই বিষয়টাকে যদি আমরা আমলে না নেই, তাহলে কিন্তু এই মানুষের এই অনুভূতির সেক্টরে, মানুষের সেই সাবজেক্টিভ সেক্টরটিকে যদি আমরা ড্রাগ প্রুভিংয়ের ক্ষেত্রে বিবেচনায় না নিই, তাহলে কিন্তু ঔষধের প্রুভিংয়ের ক্ষেত্রে ঔষধের পূর্ণ চিত্রটি আমরা পাবো না। অর্থাৎ একটি ঔষধ মানুষের শরীরে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, তার শরীরে কী ধরনের অবস্থা তৈরি করতে পারে, বিশৃঙ্খলা তৈরি করতে পারে, সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পারবো না। যার ফলে এই প্রুভিংটি অসম্পূর্ণ থেকে যাবে, আংশিক প্রুভিং হবে, যেটি দিয়ে আসলে আমরা তেমন কোনো সফলতা আশা করতে পারি না। এ তো গেল মানুষের ক্ষেত্রে। এখন যদি আমরা ইঁদুরের ক্ষেত্রে সেই বিষয়টি বিবেচনা করি, ইঁদুরের শরীরে সেই ঔষধটি প্রয়োগ করেছেন, ঔষধ প্রয়োগ করার পরে কি হয়েছে? তার শরীরে বিভিন্ন জায়গায় ফুলে গেছে, লাল হয়ে গেছে, ধরুন অবজেক্টিভ সিমটম।
সেগুলো আপনি লিপিবদ্ধ করলেন, কিন্তু তার কোনো ফাংশনাল লেভেলে যদি কোনো ধরনের গণ্ডগোল থাকে, তাহলে সেই বিষয়টিকে আপনি কিভাবে বুঝবেন, সেই বিষয়টি আপনি কিভাবে শনাক্ত করবেন? সেই বিষয়গুলো তো আপনি প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে পাবেন না, কারণ প্যাথোলজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোর একটি নির্দিষ্ট ক্ষেত্র রয়েছে, একটি নির্দিষ্ট ক্যাপাসিটি রয়েছে, যার বাইরে, সেই রেঞ্জের বাইরে সে কাজ করতে পারে না, সে অক্ষম। তাহলে এই বিষয়গুলো আপনি কিভাবে বুঝবেন? আর ইঁদুর বা ইতর প্রাণীর তাদের আবেগীয় ইমোশনাল বিষয়গুলো আপনি বুঝতে পারবেন না, তারা ব্যক্ত করতে পারবে না, এবং তাদের ইমোশন আবেগীয় বিষয়গুলো অনুপস্থিত, কিন্তু মানুষের ক্ষেত্রে এগুলো উপস্থিত। তাহলে এই ওষুধটি আপনি ইঁদুরের শরীরে প্রয়োগ করে এই 1-2টা অবজেক্টিভ সিমটমের উপর ভিত্তি করে কিভাবে সেটি মানুষের শরীরে প্রয়োগ করে বিজ্ঞান ভিত্তিকতার বাহবা নিতে চান? এখানে কিন্তু একটি প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু এই পদ্ধতিটি, এই প্রক্রিয়াটি কিন্তু তখন থেকে চলে আসছিল, যেটি স্যামুয়েল হ্যানিম্যানের বিবেককে খুব ভালোভাবে নাড়া দিয়েছিল, এবং এই ব্যবস্থার অসারতা তিনি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন। কারণ প্রকৃতির মধ্যে প্রত্যেকটি মানুষ যেমন স্বতন্ত্র, প্রত্যেকটি বস্তু তেমন স্বতন্ত্র। এই প্রকৃতির সমষ্টিগত সৃষ্টির মধ্যে মানুষ এক অনন্য সৃষ্টি, তার দেহগত কাঠাম্যের দিক থেকে, তার আবেগীয় দিক থেকে, সকল দিক থেকে মানুষ এক অনন্য সৃষ্টি। এই অনন্যতার মধ্যে রয়েছে তার নিজস্ব স্বতন্ত্রতা। এই জন্য আমরা এক মানুষের সাথে অন্য মানুষের পুরোপুরি সিমিলারিটি পাই না, কোনো না কোনো অ্যাঙ্গেলে তারা একজন থেকে অন্যজন আলাদা। এই আলাদা ক্ষেত্রটুকু তাকে প্রকৃতিতে মানব জাতির মধ্যে তাকে স্বতন্ত্রতা দান করেছে। ড্রাগ প্রুভিংয়ের ক্ষেত্রে এই জন্য হোমিওপ্যাথিতে একজন মানুষকে নিয়ে আমরা ড্রাগ প্রুভিং করি না, বরং এটা একটা গ্রুপ ওয়াইজ করা হয়, এবং এখানে বিভিন্ন লিঙ্গের অর্থাৎ নারী পুরুষ থাকে, বিভিন্ন বয়সের মানুষ থাকে, শিশু থাকে, সবার মধ্যে এই ওষুধটি কী ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করলো, সামগ্রিকভাবে, বিচ্ছিন্নভাবে, সামষ্টিকভাবে, ইন্ডিভিজুয়ালি কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করলো, শিশুর ক্ষেত্রে কী প্রতিক্রিয়া হলো, একজন বৃদ্ধ নারীর ক্ষেত্রে কী প্রতিক্রিয়া হলো, যুবতীর ক্ষেত্রে কী প্রতিক্রিয়া হলো, একজন যুবকের ক্ষেত্রে কী প্রতিক্রিয়া হলো, একজন বৃদ্ধের ক্ষেত্রে কী প্রতিক্রিয়া হলো, পুরো বিষয়গুলোই কিন্তু এই ড্রাগ প্রুভিংয়ের আওতাধীন। কিন্তু আপনি যদি এই ওষুধটিকে একটি ইঁদুর বা কোনো ইতর প্রাণীর মধ্যে প্রয়োগ করেন, তাহলে একদিকে যেমন তার আবেগীয় দিক এখানে অনুপস্থিত থাকার কারণে তার ফাংশনাল লেভেলে কি হচ্ছে না হচ্ছে, তার আবেগীয় বিষয়বস্তুগুলো এখানে বাদ পড়ে যাচ্ছে, এবং তার দেহগত কাঠামোর একটি ভিন্নতা থাকার কারণেও কিন্তু তার শরীরে যা ঘটেছে, মানুষের শরীরেও যে সেই ওষুধটি সেইভাবে সেই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে তা কিন্তু বলা যায় না। কারণ একই ঔষধ বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে, এবং এখানে মানুষ এবং ইঁদুরের শরীরের যেমন দেহগত কাঠাম্যের ভিন্নতা রয়েছে তাদের শরীরের উপাদান সংক্রান্ত বিষয়ের ভিন্নতা, এবং শরীরের অর্গানিক বিষয়েরও বিভিন্ন ভিন্নতা রয়েছে। মানুষের দেহগত কাঠাম্য যেরকম, ইঁদুরের দেহগত কাঠাম্য সেরকম না। এই কাঠাম্যগত ভিন্নতাও কিন্তু ঔষধের প্রতিক্রিয়াকে ভিন্ন দিকে প্রবাহিত করে। এই বিষয়গুলো কিন্তু আমাদের ভালোভাবে বিবেচনা করতে হবে। এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে বিবেচনা করি, একটু চিন্তা করি, তাহলেই দেখা যায় যে এই প্রচলিত ধারায় এই ড্রাগ প্রুভিংয়ের যে প্রক্রিয়াটি চলমান রয়েছে তা কতটা অবৈজ্ঞানিক অসারতার মধ্যে আছে। স্যামুয়েল হ্যানিম্যান এই বিষয়গুলো হৃদয়ঙ্গম করতে পেরেই তিনি মানব জাতিকে একটি বিজ্ঞানভিত্তিক, বাস্তবভিত্তিক ড্রাগ প্রুভিং প্রসেস উপহার দিয়েছেন, যার কারণে পুরো মানব জাতি তার কাছে চিরকৃতজ্ঞ। প্রচলিত ধারার চিকিৎসা পদ্ধতি এবং হোমিওপ্যাথিক ড্রাগ প্রুভিংয়ের মধ্যে খানিকটা আমি পার্থক্য তুলে ধরার চেষ্টা করলাম। যদি আমরা হোমিওপ্যাথিক ড্রাগ প্রুভিংয়ের বিষয়টি চিন্তা করি, সেটি হচ্ছে আসলে ঔষধের কার্যকরী শক্তি বা লক্ষণ সমষ্টি জানার জন্য স্ত্রী পুরুষ বিভিন্ন বয়সের, বিভিন্ন সময়ের, বিভিন্ন সুস্থ দেহে প্রয়োগ করলে যে প্রতিক্রিয়াগুলো সৃষ্টি হয়, সেই প্রতিক্রিয়াগুলো জানাই কিন্তু আসলে ড্রাগ প্রুভিংয়ের মূল কাজ। কারণ একটি ঔষধ একটি মানুষের শরীরে প্রয়োগ করলে সেই ওষুধটি কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করলো, মানুষের দেহে সেই প্রতিক্রিয়াগুলোই কিন্তু আসলে ঔষধের ক্ষমতা, ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি। এই ওষুধটি মানুষের দেহে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে পারে, এবং প্রাকৃতিকভাবে একটা আগত রোগীর শরীরে যদি এই ধরনের বিশৃঙ্খলাই দেখা যায়, তখন এই ওষুধটি তার ক্ষেত্রে নিরাময়ক হিসেবে, রেমিডি হিসেবে কাজ করে। মূলত এই বিষয়টি, তার ক্যাপাসিটি, তার ক্যাপাবিলিটি, তার ক্ষমতা সম্পর্কে ধারণা লাভ করাই হচ্ছে ড্রাগ প্রুভিংয়ের কাজ, যা আমাদের পরবর্তীতে একটি রোগীর ক্ষেত্রে প্রয়োগ করার জন্য আমাদেরকে সাহায্য করে।
এই ড্রাগ প্রুভিংয়ের প্রধান ও একমাত্র উদ্দেশ্য কী সেই বিষয়েও আমাদের একটু ধারণা নিয়ে রাখা প্রয়োজন। এটি মূলত জীবনী শক্তির উপর ঔষধের ক্রিয়ার ফলে স্পষ্ট লক্ষণসমূহের প্রকাশ আবিষ্কার করা। এই যে আমরা ড্রাগ প্রুভিং করি, ড্রাগ প্রুভিংয়ের ফলে আমরা কি হই? একটি সুস্থ মানুষের শরীরে সুস্থ অবস্থায় সে ব্যালেন্স অবস্থায় ছিল, এই ঔষধটি প্রয়োগ করার ফলে তার ভিতরে কিছু ইমব্যালেন্স দেখা দিয়েছে, ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, ভারসাম্যহীনতার সৃষ্টি হয়েছে, যা ঔষধের নিজস্ব শক্তিকে প্রকাশ করে। এই ভারসাম্যহীনতাগুলো শরীরের মধ্যে বিভিন্ন লক্ষণ আকারে প্রকাশ পায়। এই লক্ষণগুলো আবিষ্কার করা যায় এই ড্রাগ প্রুভিংয়ের মাধ্যমে, এবং ঔষধের ক্রিয়া সম্বন্ধে জ্ঞান অর্জন করা যায় যে এই একটি ঔষধ কি কি ধরনের লক্ষণ সৃষ্টি করতে পারে এবং কোন ধরনের বিশৃঙ্খলার ক্ষেত্রে এটি কাজ করবে সেই সম্পর্কেও একটি ধারণা লাভ করা যায়, এবং যার মাধ্যমে আমরা একটি ঔষধের সাথে আরেকটি ঔষধের পার্থক্য নির্ণয় করতে পারি। একটি মানুষের শরীরে প্রুভিং করার সময় লাইকোপোডিয়াম যে ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, ন্যাট্রামিউর প্রয়োগ করার ফলে, প্রুভিং করার ফলে কিন্তু একই রকমের লক্ষণ তৈরি হয়নি। এই যে লক্ষণের ভিন্নতা, লক্ষণের এই ভিন্নতাগুলো কিন্তু সেই লাইকোপোডিয়ামকে একটি নিজস্ব মাত্রার মধ্যে নিয়ে গেছে এবং একটি নির্দিষ্টতা দান করেছে, এবং সেই অনুরূপভাবে ন্যাট্রামিউর প্রয়োগ করার ফলে একজন মানুষের প্রুভিং করার সময় কিন্তু সেই ন্যাট্রামিউরগুলো মানুষের সেই স্বাভাবিক ক্ষেত্রের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সেই প্রতিক্রিয়াগুলো কিন্তু তার নিজস্ব বৈশিষ্ট্য, তার নিজস্ব ক্ষমতাকে প্রকাশ করছে। এইভাবে আমরা ড্রাগ প্রুভিংয়ের মাধ্যমে যেমন একটি ঔষধের বিভিন্ন লক্ষণ, বিভিন্ন ক্ষমতা, তার ক্যাপাসিটি, তার দক্ষতা সম্পর্কে ধারণা লাভ করতে পারি, তার নিজস্ব বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করতে পারি, ঠিক অনুরূপভাবেই একটি ঔষধ থেকে আরেকটি ঔষধ কীভাবে ভিন্ন সেই বিষয়টিও কিন্তু আমরা এই ড্রাগ প্রুভিংয়ের মাধ্যমে বুঝতে পারি। একটি রোগীর ক্ষেত্রে লাইকোপোডিয়াম কখন প্রয়োগ হবে, কখন ন্যাট্রামিউর প্রয়োগ হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা ড্রাগ প্রুভিংয়ের মাধ্যমে খুব ভালোভাবে জানতে পারি যে এই ক্ষেত্রে লাইকোপোডিয়াম প্রয়োগ হবে, একজন পেশেন্টের এই ক্ষেত্রটিতে ন্যাট্রামিউর প্রয়োগ হবে। এই বিষয়গুলো কিন্তু আমরা ড্রাগ প্রুভিংয়ের মাধ্যমে খুব স্পষ্ট হই, এবং ভেষজের একটা নির্দিষ্ট সামগ্রিক একটা চিত্র কিন্তু ড্রাগ প্রুভিংয়ের মাধ্যমে আমরা পেয়ে যাই যে এই লাইকোপোডিয়াম এই বৈশিষ্ট্যের, এই ধরনের, সে এই অবস্থা একজন সুস্থ মানুষের শরীরে প্রয়োগ করেছে। এই অবস্থা নিয়ে যদি আমাদের কাছে কোনো পেশেন্ট আসে, তার ক্ষেত্রে এই লাইকোপোডিয়াম প্রযোজ্য হবে। এই বিষয়টি কিন্তু আমরা ড্রাগ প্রুভিংয়ের মাধ্যমে পেয়ে থাকি, এবং এই বিষয়গুলো জানার মাধ্যমেই আমরা একজন রোগীর ক্ষেত্রে প্রকৃত ঔষধটি নির্বাচন করতে সক্ষম হই, যা রোগীকে আরোগ্যদানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য ড্রাগ প্রুভিংয়ের বিষয়ে আমাদের একটি স্বচ্ছ ধারণা রাখতেই হবে, স্বচ্ছ ধারণা রাখা প্রয়োজন। ড্রাগ প্রুভিংয়ে যদি আমরা একটি স্বচ্ছ ধারণা রাখি, তাহলে আমাদের ঔষধ প্রুভিং করার সময় আমরা ঔষধের চিত্রটা আমরা খুব সহজেই আয়ত্ত করে নিতে পারবো, যা আমাদের বাস্তব ক্ষেত্রে, ঔষধ প্রয়োগের ক্ষেত্রে এবং চিকিৎসার সার্বিক বিষয়ে আমাদেরকে খুব সহযোগিতা করবে। ড্রাগ প্রুভিংয়ের অন্যান্য বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী কোনো একটি ক্লাসে আপনাদের সামনে উপস্থিত হব। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।